হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি অঙ্কুশ, আবারও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এপিসোডটার নাম দ্য ওয়েল অফ ডেথ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ দিয়ে শুনি। গা ছমছমে অন্ধকার। আগেই শঙ্করকে বলেছিলাম এই জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপা নিঃশ্বাসের গর্জন ভেসে আসছে। আরও দূরের ডাক থেকে জাহাজের সাইরেনের আওয়াজও যেন অদ্ভুতুরে লাগছে। কেমন থমথমে চারপাশটা, কেন জানি না বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রের ঢেউ ছিঁড়ে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো একটা বিকট মনস্টার। কাল রাতের ঘটনার পরেও শঙ্করের কোনো ভয় ডর নেই। দেবনাথ আর শঙ্করের জেদেই তিনজনে বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের মোবাইলের ছোট্ট স্ক্রিনে আমরা কিছু MP4 গান শুনেছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশেপাশে কি ঘটছে কোনো কিছুতেই হুঁশ নেই আর। শুধু সমুদ্রের গর্জন কানে আসছে, আবার সাগর থেকে ধেয়ে আসছে হু হু হাওয়া। হঠাৎ কেমন একটা বিশ্রী গন্ধ নাকে এলো। তিনজনেই পাচ্ছিলাম গন্ধটা। এতটাই মুশকিলে পড়ে গেছি ভিডিও দেখতে দেখতে যে বিষয়টা এড়িয়ে গেলাম আরও একটা কারণে। সামনেই জেলেদের অনেকগুলো নৌকা আছে, মাছ টাছ মরে পচে গেছে, তারই গন্ধ হতে পারে। একটু পরে একটা খসখস আওয়াজ হতেই মনে হলো সেখানে মোবাইলের ওপর তিনটি মাথা ঝুঁকে নেই। আরও একজনের উপস্থিতি টের পেলাম। চমকে উঠে পিছু ফিরতেই দেখি একটা কালো কুচকুচে অপার্থিব অবয়ব, চোখগুলো অসম্ভব লাল, ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার ঝাউ গাছগুলোর ওদিকে। তিনজনেই ভয়ে আটকে উঠলাম। এরপর কি হলো কিছু জানি না। জ্ঞান ফিরতেই বুঝতে পারলাম একজন হোমগার্ড চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ভূত দেখা है क्या? সামকে বাঁধুয়া পার কবি ভি মত আনা ইধার। আসলে আমরা বিচের যেখানে বেশি ভিড় সেখান থেকে অনেকটাই দূরে ঝাউবনের সামনে একটু নিরিবিলি খুঁজে বসেছিলাম। সত্যিই ভুল করেছিলাম। অচেনা অজানা জায়গায় এসব জানবার কথাও তো নয়। ভয় পেয়ে শঙ্কর বেশি জোরেই চেঁচিয়ে উঠেছিল। মোবাইলে টাইম দেখে বুঝতে পারলাম তখন রাত প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি বাসায় ফিরতে হবে ভেবেই উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বালির উপর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছি। সি বিচ ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। দু একজন এখানে ওখানে তখনও বসেছিল। আমরা তাদের পাশ কাটিয়ে যাচ্ছি। সেই কালো মূর্তির ভয়টা তখনও পিছু ছাড়েনি। মেন রাস্তায় উঠে এলাম। বাস স্ট্যান্ড এখনও কিছুটা দূরে। মেন রোড থেকে শহর একটু ভিতরের দিকে। আরও খানিকক্ষণ হাঁটলে তবে বাস স্ট্যান্ড। হাজার বাস পাবো কিনা জানি না। মেন রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হাঁটছি। মনে হয় আমাদের পিছনে কেউ আসছে। মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছি, না কেউ নেই। ফাঁকা রাস্তা অনেক দূর পর্যন্ত। এমনিতেই লোকালিটি খুব কম। 9টা বাজলে বাস কিংবা দোকানদানি প্রায় বন্ধ হয়ে যায়। দেখলাম একটা অটো আসছে। বাস আর পাবো না ভেবেই তিনজনেই অটোতে উঠে বসলাম। কারবার শহরে থেকে একটা ব্রিজ পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে সদাশিবগড় পৌঁছে গেলাম। সদাশিবগড় একটা গঞ্জের মতো ছোট্ট জায়গা হলেও অনেক দোকানদানি আছে। এখানে আমরা এসেছিলাম একটা কাজের জন্য, সিদ্ধার্থ গাওকর আর শ্রীনিবাস রাইকের সাথে। আমাদের আপাতত থাকার আস্থানা হলো এই শ্রীনিবাসজির বাড়িতেই। ঘরটা বেশ সুন্দর, বাংলো বাড়ি টাইপের। দোতলা বারান্দা বাড়ি, টালির, এবং বাড়ির চারপাশেই বাগান। তবে বেশ পুরনো বাড়ি দেখেই মনে হয়। নিচের তলায় কেবলমাত্র শ্রীনিবাসজি এবং তার স্ত্রী, এক ছেলে মেয়ে নিয়েই থাকেন। আমাদের থাকার বন্দোবস্ত দোতলাতেই হলো। প্রথম দিন রাতে শঙ্করের কিছুতেই ঘুম আসছিল না। দেবনাথ শঙ্করের মোবাইলে ভিডিও চালিয়েছিল। আমাদের সাদা কালো মোবাইল, ভিডিও চলে না। আমরা তিনজনেই দেখছিলাম। কত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। ঘুমে চোখ জড়িয়ে আসছিল আমার। শঙ্কর ঘুমিয়ে পড়েছে। দেবনাথের হাত থেকে মোবাইল খসে পড়ছে। আমি ঘুমের ঘরে মোবাইলটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। আমার আবার নতুন জায়গায় এলে সহজে ঘুম ধরতে চাই না। তার উপর বেশ পুরনো বাড়ি ভেবেই কেমন যেন মনে ভয় লাগছে। কিছুক্ষণ পর মনে হলো টালির চালে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। ভাবলাম বিড়াল হবে হয়তো। ঘুমের 12টা বেজে গেছে।
কেমন একটা অস্বস্তিতে আর ঘুম আসছিল না। টালির চালের আওয়াজটা যেন আরও বেশি স্পষ্ট হতে লাগলো। না, বিড়াল হতে পারে না, নিশ্চিত হতে হবে। তবে কি এটা? হনুমান কিংবা বাদর হবে হয়তো। এমন হাজার প্রশ্ন মনে উকি দিচ্ছে, তারপর আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল। নিশ্চিন্ত মনে আবারও পাশ ফিরে শুলাম। কিছুক্ষণ পর বাইরে বারান্দায় যেন কেউ পা ঘষে ঘষে পায়চারি করছে। ভয়ে এবার পিলে চমকানোর মতো ব্যাপার। বেশ কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারই মধ্যে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। বাস জার্নির ক্লান্তি ছিল। কিছুক্ষণ পর শঙ্কর ঘুমের ঘরে চেঁচিয়ে উঠল। আমাদের দুজনের ঘুমও ভেঙে গেল। দেবনাথ তার পাশেই শুয়েছিল। মাথায় হাত দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে জলের বোতলটা ধরিয়ে দিল। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। এখনও রাতের অন্ধকার বাকি আছে। ভোর হতে এখনও কয়েক ঘন্টা বাকি। ভারতের একেবারে পশ্চিম এলাকায় আছি আমরা। এখানে সকাল প্রায় 1 ঘন্টা পরে হয়। সেই হিসাবে সূর্যও 1 ঘন্টা পরে অস্ত যায়। শঙ্কর বুকে হাত দিয়ে বলল, একটা কালো ছায়ামূর্তি আমার বুক চেপে বসেছিল। আর নখ দিয়ে বুকে হাত দিয়ে দেখালো। মোবাইলের আলো জ্বেলে দেখলাম, রীতিমতো কলিজা হিম হয়ে যাওয়ার মতো ব্যাপার। তার বুকে যেন কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, ঠিক বিড়ালে চিরলে যেমন হয়। 3টি সমান্তরাল রক্তাক্ত লাইন। ঘরে খিল দেওয়া আছে, জানালা বন্ধ, বিড়াল ঢোকার কোনো সম্ভাবনাই নেই। দেবনাথ উঠে আলো জ্বেলে দিল, আর ঘুম ধরেনি তারপর। এই সব কথা শ্রীনিবাসজিকে বলা হয়নি, কারণ বললে কি ভাববে কে জানে। হয়তো অস্বীকার করবে, বলবে তোদের থাকার ইচ্ছে নেই, তাই এই সব বাহানা। তখন আমাদের কাজের দরকার ছিল খুবই, ইনকামেরও খুব দরকার ছিল, তাই কিছু বলতে পারিনি। কাজের সেট আপ করতে আরও 2-1 দিন সময় লাগবে, তাই আমরা আজও ফ্রি। সেই জন্যই দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুরতে এসেছিলাম কারবার বিচে। আসলে এই বিচটার নাম রবীন্দ্রনাথ টেগোর বিচ। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর এই সৈকত দেখে মুগ্ধ হয়ে কবিতা লিখেছিলেন। আমিও জানতাম না। একটা বড় কালো পাথরের ফলকে লেখা দেখে বুঝতে পারলাম, আর দেবনাথ ও শঙ্করকে বললাম সে কথা। তখন বাঙালি হিসেবে সত্যিই গর্ববোধ করলাম। সেই কবে এক মহান বাঙালির পদস্পর্শে ধন্য হয়েছিল এই সৈকত। আজ আমরাও 3জন হেঁটে যাচ্ছি সেই বেলাভূমি জুড়ে। তারপর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে বসে 3জনেই মুশকিলে পড়ে গেছি। যা ঘটলো ঘটনা এখন ভাবলেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। আমরা অটোর ভেতরে বসে আছি 3জনে, কারো মুখে কোনো কথা নেই। একটা আকস্মিক ভয় যেন ছেয়ে আছে আমাদের মধ্যে। একবার ঝাউবনের দিকে মুখ ফিরিয়ে দেখলাম, সেখানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন এখনো আমাদের পিছু নেওয়ার জন্য ছুটে আসছে। ভয়ে মুখ ফিরিয়ে নিলাম। একটা দীর্ঘ ব্রিজ পেরিয়ে দুটো অল্প উঁচু পাহাড়ের মাঝ দিয়ে প্রায় মিনিট 15 পর আমরা পৌঁছালাম সদাচির গড়। অটোওয়ালা যেন মেন রোডে নামিয়ে দিয়ে চলে গেল। রাত অনেক হয়েছে, কিন্তু খাবো কি? অবশ্য যেদিন থেকে এসেছি সেদিন থেকেই হোটেলে খাচ্ছি। বাসায় যাবার আগেই মেন রোডের সামনে যে ধাবাটা আছে সেখানে ঢুকে মাছ ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, এখানে বাঙালিদের মতো মাছ ভাতটাও প্রায় সবার প্রিয়, তাই পেয়েও গেলাম। যদিও বাঙালিদের মতো রান্না না হলেও খেতে অসুবিধা হলো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটা শুরু করলাম। তখন রাত প্রায় 10টা, তখনও অনেকগুলো দোকানদানি খোলা ছিল। একটা ছোট্ট চার্চ পেরিয়ে এলাম। দেবনাথ বলল, চার্চের সামনে ভূত কিছু করতে পারে না। এইসব ফালতু কথা বলে শঙ্করের থামিয়ে দিল। বাজারটা পেরিয়ে সরু রাস্তা ধরলাম। রাস্তাটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারকে কে না ভয় পায়। বেশ গা ছমছম করছে। কাছে দূরে ঘরবাড়িগুলো থেকে টিমটিম করে আলো জ্বলতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি না মনে হলো কেউ যেন আমাদের সাথে সাথে হাঁটছে। তার পায়ের ঘসর ঘসর আওয়াজ কানে আসতেই ভয়ে সারা শরীর কেঁপে উঠল। সম্ভবত ওরাও টের পেয়েছে সেই ব্যাপারে। দেবনাথ বলল, চুপ, প্রায় চলেই এসেছি বাসায়। একটু সাহস এলো প্রাণে। তখন শ্রীনিবাসজি জেগেছিল। আমাদের খাওয়ার কথা জিজ্ঞেস করাতে বললাম, খেয়ে এসেছি। সারাদিন রাতে 3জনেই স্থির করলাম কালই চলে যাব। দরকার নেই কাজের, একটু ভালো ইনকাম করতে চেয়ে শেষে অকালে প্রাণটা দেওয়া যাবে না। এইভাবে ভয়ে ভয়ে থাকার কোনো মানে হয় না। ভয়ে ভয়ে 3জনেই আছি। ভাবলাম আলো জ্বালিয়ে ঘুমাবো আজ, কিন্তু শঙ্করের আবার আলো জ্বললে ঘুম আসে না। দেবনাথ শঙ্করের উপর একটু বিরক্ত হয়ে বলল, আজ তাহলে জেগেই কাটাবো, দেখি কোথায় ভূত। শঙ্কর আবারও মাঝরাতে চেঁচিয়ে উঠল। যথারীতি আমাদের ঘুম ভেঙে গেল। আলো জ্বালাতেই একটা কালো ছায়া যেন বন্ধ দরজা ভেদ করে পালিয়ে গেল। সেই একই ব্যাপার, শঙ্করের বুকে আবারও 3টি আঁচড়ানোর দাগ। খুব হাঁপাচ্ছে শঙ্কর। দেবনাথ জল দিল। প্রায় কেঁদে ফেলার মতো করে শঙ্কর বলল, কখন একবার সকালটা হবে? কি ভুলটা করেছি এখানে এসে? তারপর বাকি রাতটুকু জেগেই কাটালাম।
সকালে তার মোবাইলটা প্রথমে খুঁজেই পাওয়া যায়নি, তারপর দেখা গেল বারান্দায় এক কোণে পড়ে আছে। বেশ রহস্যজনক ব্যাপার। দেবনাথ বলল, তুই ভুল করে এখানে রেখেছিস হয়তো। যাই হোক, সকালে শ্রীনিবাসজির সাথে কথা হলো, আমরা চলে যাব, আমরা থাকতে চাই না। সব অদ্ভুতুরে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল শঙ্কর। তার বুক খুলে দেখালো সেই চেরা দাগ। সব বুঝে শ্রীনিবাসজি বলল, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। বেলা 10টা নাগাদ একটা বাস আছে হুবলি যাওয়ার, তারপর আবার 5টা নাগাদ। হুবলিতে আমাদের আত্মীয় পরিজন, চেনা জানা লোকজন আছে, এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়। তাই বিকেল 5টার সময় বেরোবো ঠিক করলাম। হাতে এখনও অগাধ টাইম, তাই আশপাশটা একটু ঘুরে দেখবো ভাবলাম। ঘরে তো বিলকুল থাকতে ইচ্ছে করছে না, বেরিয়ে পড়লাম। তবে খুব বেশি দূর যেতে সাহস হলো না। এমনিতেই এই দুদিনে যা ঘটেছে ভাবলে এখনও গায়ে কাটা দেয়। তাই মার্কেটের আশেপাশে ঘুরতে থাকলাম কিছুটা সময় কাটানোর মতো। এলাকাটা বালি মাটি আর ঘন ঘন কাজু বাগানের ভর্তি। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে এলো। আবার সেই মেন রোডের ধারে সেই ধাবায় ভাত খেয়ে নিলাম। তখন প্রায় দুপুর 1টা-1:30 হবে। বাসায় ফিরে কাউকে দেখতে পেলাম না। সম্ভবত শ্রীনিবাসজিরা কোথাও গেছে সবাই মিলে। আমরা আর ওপরে উঠলাম না, বাড়ির সামনেই ঘোরাঘুরি করতে থাকলাম। কি মন গেল, শঙ্কর বলল, চল পেছনের দিকটা একটু ঘুরে আসি। দেবনাথ বাধা দিয়ে বলল, কি আছে পেছনে? কিচ্ছু নেই, শুধু ঝোপঝাড়ের মধ্যে গিয়ে কি করবি? তবুও হাতে এখনো ঘন্টা 2-2.5 সময় আছে। এসে দেখলাম পেছনে কয়েকটা আম গাছ আর কয়েকটা কাজু গাছ শুকনো ঘাসে ভরে আছে। মনে হচ্ছে বহুদিন কোনো যত্ন নেই বাগানটার। একটা কুয়োও আছে দেখলাম, তবে বহুদিন সেটিও ব্যবহার হয়নি। জল নিশ্চয় খারাপ হয়ে যাবে। তাই নির্জন দুপুরে গা ছমছমে পরিবেশ, তবুও কৌতূহলী মন। সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেলাম। উকি দিয়ে দেখলাম কয়েকটা মাগুর মাছ আর কয়েকটা ছোট সাইজের কচ্ছপ চড়ছে। বুঝলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্য কিছু জিওল মাছ ছেড়ে রাখা হয়েছে, যাতে অতি গ্রীষ্মের সময় জলের অভাব হলে এই কুয়োর জল ব্যবহার করতে পারে। আমরা প্রায় ঝুঁকেই দেখছিলাম। দেবনাথ বলল, কচ্ছপের ঘাড়ে ছোট্ট ছোট্ট লোম গজিয়েছে। আমি বললাম, আরে লোম নয়, শ্যাওলা জমেছে, মানে বহুদিন জলে বাস করার ফল। না, শ্যাওলা জমেছে। এমন সময় শঙ্করের মোবাইলের রিংটন বেজে উঠল। আর ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর অতল জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনেই একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠেছিল। এমনিতেই দুদিনের ভয়টা আবার জেগে উঠল, যেটা দিনের আলোর সাথে কেটে গিয়েছিল। দিনের আলোতেই পরিষ্কার দেখতে পেয়েছি কালো মতো একটা ছায়া, অবিকল মানুষের মতো হলেও সেটা যে অপার্থিব কিছু বুঝতে দেরি হলো না। দেবনাথ বোধহয় একটু বেশি ভয় পেয়েছে, সাবধান করতে করতে পালিয়ে এলো সেখান থেকে। শঙ্কর মোবাইলের মায়ায় হাই হুতাশ করতে লাগলো। একবার উকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এরপর এগিয়ে গিয়ে কুয়োর জলের দিকে একবার তাকালাম। দেখি একটা মানুষের সব ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছিল পচে গেছে, কিন্তু তার মুখটা ছিল অসম্ভব কালো। আর হঠাৎ করে চোখ মেলে তাকালো আমাদের দিকে। সে চোখ মানুষের মতো নয়, একেবারে রক্তাক্ত লাল। ভয়ে আমারও পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল। সারা শরীর অসাড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চোখের পাতা ফেলতে পারছিলাম না। নড়বার মতো কোনো ক্ষমতাই ছিল না আমার। পা যেন মাটির ভিতরে গেড়ে গেছে। কিছুক্ষণ পর দেবনাথ এসে আমাদেরকে সেখান থেকে টেনে নিয়ে এলো। আমরা আর শ্রীনিবাসজির অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখি শ্রীনিবাসজি একটা পুরনো অ্যাম্বাসেডর নিয়ে এসে দাঁড়ালো, আমাদেরকে উঠতে বলল। কারবার মেন বাস স্ট্যান্ড ছেড়ে দেবে বলে তিনজনেই উঠে বসলাম। আজ দুপুরের ঘটনা বলতে শ্রীনিবাসজি বলল, কিছুদিন হলো ঘরটা সে কিনেছে। তার আসল বাড়ি গোয়ার মাঠগাঁওয়ে। ভেবেছিল এমন শান্তিপূর্ণ এলাকায় এসে ছোটোখাটো একটা ব্যবসা করে সেটেল হয়ে যাবে। তা আর হলো না। এখানে এসে বেশ ভালোই ছিল, কিন্তু এই কয়েকদিন তার স্ত্রীও এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করছে। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এইভাবে থাকা সম্ভব নয়। কখন কি হয় কে বলতে পারে। পাশাপাশি লোকের মুখে সে শুনেছে আগে এই বাড়িতে যে থাকতো তার এক ছেলে নতুন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে ভেবে ভদ্রলোক মোবাইল কিনে দেয়নি। বাড়ির পেছনে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হতে পারে তারই আত্মা এইভাবে ঘোরাফেরা করে। তাই শ্রীনিবাসজি স্থির করেছে গোয়ায় ফিরে যাবে। আমাদের নিঃশ্বাস তখন ঘন ঘন হয়ে পড়ছে। উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমাদের বাস খাদের কিনারা ধরে ছুটে চলেছে। আমি জানালা দিয়ে সবুজ জঙ্গল আর ধোঁয়াশাময় নীলাভ পাহাড়ের দিকে তাকিয়ে আছি। দেবনাথের মুখে নিশ্চিত ভাব ফুটে উঠেছে, আর শঙ্করের চোখে মুখে তখনও মোবাইল হারানোর শোক।